আমরা এই পর্বে শিখবো এখন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর 0 টু অ্যাডভান্স লেভেল। অর্থাৎ আমি ধরে নিলাম যে আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বিষয়ক কোনো দক্ষতা নেই, আপনি জিরো থেকে 1 2 3 4 কিভাবে এরকম করে আপনার ডেভেলপমেন্ট করবেন। মোটামুটি আজকের এই ক্লাসে আপনারা সেই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। সুতরাং এখন যেটা করা যেতে পারে, আমরা খাতা কলম রেডি রাখতে পারি, আমাদের প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা নোট করে নিব অবশ্যই। আচ্ছা, তবে যারা আমার প্রাইভেট ব্যাচের আছেন তাদেরকে কোনো কিছু লিখতে হবে না, তারা শুধু ইংলিশটা লিখে নিতে পারেন, বাংলাগুলো লিখতে হবে না। আচ্ছা, আপনাদের জন্য দেখেন আমি একটা দারুণ সুযোগ এখানে সিস্টেম রেখেছি, সেটা হলো RX। ডক্টররা যেমন প্রেসক্রিপশনে একটা ঔষধের একটা পরামর্শ দেয় কি কি খাবেন কি কি খাবেন না, এই RX বক্সে তা থাকবে, পাশাপাশি অনুবাদ হবে। এই যে বিশাল বড় বাক্যটা, আমরা এই বাক্যটা ট্রান্সলেট করতে গিয়ে আমার যা যা প্রয়োজনীয় তা থাকবে RX অংশে। আচ্ছা, বৃক্ষ আমাদেরকে পুষ্টির চাহিদা মেটাতে ফল, আসবাবপত্র তৈরির জন্য কাঠ, ঔষধ তৈরির জন্য বাকল, সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য শীতল ছায়া এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত করার জন্য প্রাকৃতিক ঢাল সরবরাহ করে। এই বাক্যটাকে ট্রান্সলেট করব আমরা। তার আগে আমরা কিছু ঔষধপত্র সেবন করে আসি, তা না হলে এই বাক্য অনুবাদ করতে আমাদের জন্য অনেক কষ্টই হবে বটে। সেটা আপনারা অবশ্যই খাতায় লিখে নেবেন। যখন দেখবেন কোনো বাংলা ক্রিয়ার শেষে, যখন দেখবেন কোনো বাংলা ক্রিয়ার শেষে এ অন্তস্থ অ অথবা দন্ত ন অথবা ই অথবা ও থাকে, আপনারা বুঝে নেবেন সেটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুন্দর করে লিখে রাখেন। যখন কোনো বাংলা ক্রিয়ার শেষে এ অন্তস্থ অ দন্ত ন ই ও থাকবে, আমরা বুঝে নিব সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, যখন আপনি বুঝে গেলেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাকে আমরা ট্রান্সলেট করব কিভাবে ইংলিশে। তাকে ট্রান্সলেট করতে হলে যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আগে সাবজেক্ট নিতে হবে, তারপর V1 নিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যেই থাকে আমরা তাই নিব। আচ্ছা, যদি বাক্যটা প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আগে আমরা অবজেক্ট নিব, তারপর am is are এর যে কোনো একটা নিব, এরপর মূল ভার্বের বাস পার্টিসিপল নিব। মনে থাকবে? তাহলে যখন কোনো বাংলা ক্রিয়া শেষে এ অন্তস্থ অ দন্ত ন ও ই যুক্ত থাকবে তার নাম হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যখন আমরা ট্রান্সলেট করতে যাব ইংলিশে, যদি সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিব, আর প্যাসিভ ভয়েসে হলে আগে অবজেক্ট নিব, তারপর বি ভার্ব হিসেবে am is are নিব, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিব। আচ্ছা, তো এই যে বিশাল বড় বাক্যটা, বৃক্ষ আমাদেরকে পুষ্টির চাহিদা মেটাতে ফল, আসবাবপত্র তৈরির জন্য কাঠ, ঔষধ তৈরির জন্য বাকল, সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য শীতল ছায়া এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত করার জন্য প্রাকৃতিক ঢাল সরবরাহ করে। এই বিশাল বড় বাক্য দেখে কি টেনশন করতেছে? একেবারেই দরকার নেই। বাক্য যত বড় হোক না কেন, সবার আগে বাক্যের মূল ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ব খুঁজে বের করবে। প্রিন্সিপাল ভার্ব এখানে কোনটা? প্রিন্সিপাল ভার্ব কোনটা? প্রিন্সিপাল ভার্বটা হলো সরবরাহ করে, এটা আমার ভার্ব। এবার একটা ভার্বকে যদি আপনি কে বা কারা দিয়ে প্রশ্ন করেন, কে অথবা কারা, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাবেন। আর যদি একটা ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর হিসেবে আমরা অবজেক্ট পাই। মনে রাখবেন, একটা ভার্বকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাওয়া যায়, আর কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে
উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করি ভার্ব কোনটা সরবরাহ করে, তাহলে কে সরবরাহ করে? কমেন্ট করেন, কে সরবরাহ করে? উত্তর হলো বৃক্ষ। তার মানে বৃক্ষটা আমার সাবজেক্ট। আচ্ছা, কি সরবরাহ করে? যদি প্রশ্ন করি কাকে সরবরাহ করে, উত্তর হলো আমাদেরকে। এটা একটা অবজেক্ট। কেন? কারণ আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমার সাবজেক্টটা হচ্ছে বৃক্ষ, ভার্বটা হলো সরবরাহ করে, অবজেক্টটা হলো আমাদেরকে। ওকে, এখন যদি বলি কি সরবরাহ করে, তাহলে উত্তর আসে পুষ্টির চাহিদা মেটাতে ফল। আর কি সরবরাহ করে? আসবাবপত্র তৈরির জন্য কাঠ। আর কি সরবরাহ করে? ঔষধ তৈরির জন্য বাকল। আর কি সরবরাহ করে? সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য শীতল ছায়া। আর কি সরবরাহ করে? প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত করার জন্য প্রাকৃতিক ঢাল। তাহলে প্রশ্ন হতে পারে এগুলো কি? এগুলোও বাক্যের অবজেক্ট। কেন মনে আছে না? একটা ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট আসে, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট আসে। তার মানে আমি যদি বলি যে এই বাক্যের মধ্যে এখন অবজেক্ট কয়টা, এই বাক্যের মধ্যে অনেক অবজেক্ট। এই যে কাকে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর আসলো যে আমাদেরকে, সো এটা একটা অবজেক্ট। আবার কি দিয়ে প্রশ্ন করলাম, কি দিয়ে প্রশ্ন করার কারণে উত্তর হিসেবে কিন্তু 1 2 3 4 5 পাঁচটা আইটেম চলে আসলো। সুতরাং এটাও একটা অবজেক্ট। কথা কি ক্লিয়ার? তাহলে এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় ঠান্ডা মাথায় আগে সাবজেক্টটা নেওয়া। ওই যে এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স, কেমন করে বুঝলাম? সরবরাহ করে, এ আছে, ক্রিয়ার শেষে এ থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে আমি নিশ্চিত হলাম প্রেজেন্ট ডেফিনিট টেন্স। তাহলে আগে আমার সাবজেক্ট নিতে হবে। সো সাবজেক্টকে বৃক্ষ, এর ইংলিশ কি লিখবো? ট্রিস। ভার্ব কোনটা? সরবরাহ করে, প্রোভাইড, সরবরাহ করে। কাকে সরবরাহ করে? আমাদেরকে, এর ইংলিশ কি দিব? আস। যারা সত্যিকার অর্থে অনুবাদটা ভালো শিখতে চান তাদেরকে বলবো আমি যখন লিখব সঙ্গে সঙ্গে না লিখে মনোযোগ দিয়ে বুঝবেন। আমার লেখা শেষ, আমি যখন সরে দাঁড়াবো তখন জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, পরে খাতায় তুলবেন। অনেকে ভাবতে পারেন একবার দেখবো পরে আবার খাতায় তুলবো, না, সময় নষ্ট। জি, সময়টা নষ্ট করতে হবে। এটা উপলব্ধি করার জন্য আপনাকে সময়টা নষ্ট করতে হবে ভাই। এখানে টাইম সেভ করতে গেলে আপনাকে বারবার সময় নষ্ট করতে হবে। বিশ্বাস না হচ্ছে না তো পরে এক সময় মনে হবে, তখন আর কিছু করার থাকবে না। এখন কিচ্ছু লিখবো না, আমরা মনোযোগ দিয়ে বুঝবো। আমি সরে দাঁড়াবো, লেখা শেষ হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ব্যাস। তাহলে আমরা লিখলাম ট্রিজ প্রোভাইড আস, বৃক্ষ আমাদেরকে সরবরাহ করে। ওকে, এখন প্রোভাইডের পরে উইথ হয়, কি কি সরবরাহ করে আমরা একটা একটা করে লিখব। এখন এখানে অনেক কিছুই সরবরাহ করে, সেক্ষেত্রে আমরা সিরিয়াল মেনটেন করব। যার কথা আগে বলছে তার ইংলিশটা আগে হবে। প্রথমে কিসের কথা বলছে? প্রথমে বলছে পুষ্টির চাহিদা মেটাতে ফল। কোন দিক থেকে লিখব? পেছন দিক থেকে। যখনই আপনারা দেখবেন এরকম কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা ফ্রেজ হয়ে গেছে, তাকে আপনারা অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে আগে আপনাকে ফলের ইংলিশ লিখতে হবে, ফ্রুটস, ফল। এবার এই যে মেটাতে, যখন দেখবেন এরকম কোন ক্রিয়ার সাথে তে বিভক্তি আছে তখন ইংলিশ করার সময় আপনাকে 2 + V1 দিতে হবে। তাহলে মেটাতে, টু, মিট, মেটাতে। কি মেটাতে? চাহিদা, দা ডিমান্ড, চাহিদা বা নিড লিখতে পারেন, প্রয়োজন। এবার এই যে র এর জন্য অফ, পুষ্টি, নিউট্রিশন। খেয়াল করছেন? আমরা জাস্ট পেছন দিক থেকে লিখলাম। ফলের ইংলিশ দিলাম আগে ফ্রুটস, তারপর টি এর ইংলিশ দিলাম টু, মেটানোর জন্য মিট, চাহিদার জন্য নিড বা ডিমান্ড, র এর জন্য অফ, পুষ্টির জন্য নিউট্রিশন। দা টু মিট দ্য ডিমান্ড অফ নিউট্রিশন, পুষ্টির চাহিদা মেটাতে ফল, কমা চিহ্ন দিলাম। এবার আমরা এই ফ্রেজটা অনুবাদ করব, এটাও কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের শব্দটা কি আছে? কাঠ, কাঠের জন্য কি? উড।
এবার আসেন জন্য, ফর। তৈরি করার ইংলিশ কি? মেক, মেকিং। ফরের পর আইএনজি। এবার আসবাবপত্র, ফার্নিচার, উড ফর মেকিং ফার্নিচার। আচ্ছা, কমা চিহ্ন দিলাম। ঔষধ তৈরির জন্য বাকল, পেছন থেকে লিখতে হবে। বাকলের ইংলিশ কি? গাছের বাকল, বার্ক, বার্ক, বাকল। জন্যর জন্য কি হবে? ফর। তৈরির জন্য কি? মেকিং। ওষুধের জন্য কি? মেডিসিন। কত মজার, খেয়াল করেন। আচ্ছা, এবার সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য শীতল ছায়া, পেছন দিক থেকে লিখব। প্রথমে আসেন শীতল ছায়া, তাহলে আমরা লিখতে পারি যে কুল। যে কুল মানে ঠান্ডা, যে ঠান্ডা আরামদায়ক সেটা হলো কুল, আর কোল্ড হচ্ছে কষ্টের ঠান্ডা আর কি। হ্যাঁ, কুল। এবার ছায়া ইংলিশ কি? শ্যাডো, শীতল ছায়া। আচ্ছা, জন্যর জন্য কি? ফর। এর মজা আছে, দেখে যান। জন্যর জন্য কি দিলাম? ফর। এবার বাঁচানোর জন্য কি? সেভিং। আচ্ছা, এবার থেকের ইংলিশ কি? আচ্ছা, কাকে বাঁচানোর জন্য? ফর সেভিং। থেকের ইংলিশ কি? ফ্রম। আচ্ছা, এবার সূর্যের তাপ মানে এক কথা লিখব দ্য সানলাইট, বা হিট লিখতে পারেন। আচ্ছা, এবং, এবং এর জন্য কি দিলাম? অ্যান্ড। কি বলছে? প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত করার জন্য প্রাকৃতিক ঢাল। তাহলে পেছন দিক থেকে লিখতে হবে আগে প্রাকৃতিক ঢাল, তার মানে ন্যাচারাল শিল্ড, প্রাকৃতিক ঢাল। এবার প্রাকৃতিক ঢালের আগের শব্দটা কি? জন্য, ফর। সুরক্ষিত, তাহলে আমরা লিখতে পারি কি? প্রোটেক্টিং বা সিকিউরিং, সিকিউরিং, সিকিউরিং। আচ্ছা, ফ্রম, ফ্রম দিলাম। এবার কি বলেন? প্রাকৃতিক দুর্যোগ মানে ন্যাচারাল ক্লাইমেটিস বা ন্যাচারাল ডিজাস্টার্স। আমরা কিন্তু সাদা মনে কাদা নাই লিখে গেছি। প্রথমে সাবজেক্ট লিখলাম ট্রিস, ভার্ব প্রোভাইড, অবজেক্ট আস, এরপর সব লিখলাম। তাহলে কি দাঁড়ালো? ট্রিস প্রোভাইড আস উইথ ফ্রুটস টু মিট দ্য ডিমান্ড অফ নিউট্রিশন, উড ফর মেকিং ফার্নিচার, বার্ক ফর মেকিং মেডিসিন, cool shadow for saving from the sunlight, and natural shield for securing from natural disasters. অনুবাদ হয়েছে, কিন্তু অনুবাদের যে একটা আর্ট, অনুবাদের যে একটা সৌন্দর্য, সেটা কিন্তু নাই। তাহলে প্রশ্ন হতে পারে যে সৌন্দর্য আনার জন্য আমার কি করণীয়? আমার তো সৌন্দর্য লাগবে। সৌন্দর্য আনার জন্য আপনার চুক্তিভিত্তিক অনুবাদ করা যাবে না, মানে গুনে গুনে যে কয়টা ওয়ার্ড আছে সেই কয়টা ইংলিশ আপনাকে লেখা যাবে না, আপনাকে থিমকে অনুবাদ করতে হবে। তো চল আমরা একটু কাটাকাটি করি, তাহলে বুঝতে পারবেন যে আর্ট কাকে বলে। ট্রিজ প্রোভাইড আস উইথ, আমি যদি এই ফ্রুটস এর পরে টু মিট দ্য ডিমান্ড অফ এগুলো না লিখে শুধু লিখি ফ্রুটস ফর নিউট্রিশন, ভালো শোনায় না? পুষ্টির জন্য ফল, এটা মানেই তো পুষ্টির চাহিদা পূরণের জন্য ফল। শর্ট বাট স্মার্ট, আপনাকে এরকম স্মার্ট হইতে চিন্তা করতে হবে। আমি যদি উড ফর মেকিং ফার্নিচার না লিখে লিখি শুধু উড ফর ফার্নিচার, আসবাবপত্রের জন্য কাঠ, সুন্দর হয়। বার্ক ফর মেকিং মেডিসিন না লিখে আমি যদি লিখি বার্ক ফর মেডিসিন। কুল শ্যাডো ফর সেভিং ফ্রম দ্য সানলাইট, আমি যদি এগুলো না লিখে লিখি কুল শ্যাডো ফর দ্য সানলাইট। সূর্যের তাপের জন্য, সূর্যের আলোর জন্য, এখানে সানলাইট লেখা ঠিক হবে না, সানলাইট তো সূর্যের আলো, সাধারণ সানহিট হবে। তাহলে আমি যদি লিখি কুল শ্যাডো ফর দ্য সানহিট,
এখানে যদি আমরা হিট না লিখে আরো সুন্দর করে লিখি যে অ্যাগেইনস্ট দ্য সান হিট, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়। ফরের জায়গায় অ্যাগেইনস্ট। প্রশ্ন হলো কেন? কারণ সূর্যের তাপের বিরুদ্ধে তো আমাদেরকে সে কি দেয়? ছায়া দেয়। তাহলে যদি আমি এখানে অ্যাগেইনস্ট লিখি জিনিসটা আরো সুন্দর হয়। এটাই অনুবাদের আর্ট, এটাই সৌন্দর্য। এরপরে কি বলছে? অ্যান্ড ন্যাচারাল শিট ফর সিকিউরিং ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স। এত কিছু না লিখে যদি আমরা আবার লিখি যে ন্যাচারাল শিল্ড against ন্যাচারাল ডিজাস্টার্স, ভেবেছেন সৌন্দর্য কোথায় থাকে? সৌন্দর্য এখানেই থাকে। আপনাকে শর্ট বাট স্মার্ট ওয়েতে লিখতে হবে। তাহলে ভাই এখন আমার বাক্যটা কি হলো একটু পড়েন তো। ট্রিজ প্রোভাইড আস উইথ ফ্রুটস ফর নিউট্রিশন, উড ফর ফার্নিচার, bark for medicine, cool shadow against the sun heat, and natural shield against natural disasters. কি সুন্দর করে দেখেন, একটা বাক্য কিন্তু নিমিষেই অনুবাদ হয়ে গেল। তার মানে অনুবাদ বলতে আমরা যা ভাবি যে আমি প্রতিটা বাংলা শব্দের ইংলিশ লিখে দিব, এটার নাম শোনা অনুবাদ না। অনুবাদ একটা শিল্প, এর একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্য ফুটিয়ে তুলতে না পারলে এরকম ট্রান্সলেশন করে পরীক্ষায় ভালো মার্কস পাওয়া যাবে না। আশা করি ক্লিয়ার বুঝে গেছেন। এবার আমরা পরের বাক্যে চলে যাব। পরের বাক্যে কি আছে? এটা মুছে দিলাম, যারা স্ক্রিনশট নেয়ার তারা নিয়ে নেবেন। পরের বাক্যে দেখেন তো কি বলছে। নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে বাংলাদেশের পল্লী অঞ্চলগুলোতে নৈশ বিদ্যালয় চালু করা হয়। তাহলে এখানে ভার্ব কোনটা? চালু করা হয়, এটা আমার ভার্ব। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি কে চালু করে, এর কোনো উত্তর আসে না, মানে সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট, সাবজেক্ট কিন্তু নেই। ওকে, কি চালু করা হয়? উত্তর হলো নৈশ বিদ্যালয় চালু করা হয়। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাওয়া যায় সেটা হলো বাক্যের অবজেক্ট। তার মানে এটা অবজেক্ট, সাবজেক্ট নাই। তাহলে আমার টার্গেট হচ্ছে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করা, কিন্তু আমার সাবজেক্টও নাই, তাই আমরা অবজেক্ট পাইছি আর শুধু কি পাইছি? ভার্ব পাইছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে, এরপর একটা কমা চিহ্ন আছে। তার মানে এটা হলো বাক্যের প্রথম অংশটা, এটা একটা অ্যাডভার্ব অফ রিজন। আচ্ছা, এটা কিন্তু বাক্যের কোনো প্রিন্সিপাল ক্লোজ না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রিন্সিপাল ক্লোজ কি না, এটা আমি বুঝবো কিভাবে? বাক্যের যে অংশটুকু একটা কমপ্লিট অর্থ প্রকাশ করে ওইটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, আর যেটা ইনকমপ্লিট, যেখানে আকাঙ্ক্ষা থাকে, সেটা প্রিন্সিপাল ক্লোজ না, সেটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ বা সেটা একটা ফ্রেজ হতে পারে। দেখেন, নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে, আমি যদি শুধু এইটুকু বলি, এটা কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। সুতরাং এটা প্রিন্সিপাল ক্লোজ না। প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে যে বাংলাদেশের পল্লী অঞ্চলগুলোতে নৈশ বিদ্যালয় চালু করা হয়। সো আপনার হাতে অপশন দুইটা আছে। আপনি আগে এই প্রিন্সিপাল ক্লোজটুকুর ইংলিশ লিখতে পারেন, তারপর এই ইনকমপ্লিট অংশটুকু বা এই অতিরিক্ত অংশটুকুকে লিখতে পারেন, অথবা আগেই অতিরিক্ত অংশটার ইংলিশ আমি লিখবো, লিখে কমা চিহ্ন দিয়ে আমি প্রিন্সিপাল ক্লোজে যাব। দুইটাই সুযোগ আছে আপনার। এখন যেহেতু এই বাক্যে এই অতিরিক্ত অংশটুকু আগে দেয়া আছে, আমরাও এর ইংলিশটা আগেই লিখব। বাট কিভাবে লিখব? রাইট, প্রিন্সিপাল ক্লোজ বাদে বাক্যের যত অতিরিক্ত অংশ আছে সেগুলোকে অনুবাদ করার একটাই সূত্র, সেটা হলো আপনাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। মানে কি?
মানে আগে পেছনের শব্দটার ইংলিশ হবে, তারপর তার আগেরটা, তারপর তার আগেরটা, এইভাবে চলবে। তাহলে আমার পেছনে কি আছে? শিক্ষিত করতে। এই যে ক্রিয়ার সাথে তে, একটু আগে আমরা দেখছিলাম যে ক্রিয়ার সাথে যখন তে বিভক্তি থাকে তখন ইংলিশ করার সময় 2 + V1 হয়। তার মানে আমাকে কি লিখতে হবে? টু এডুকেট, শিক্ষিত করতে। ওকে, কাকে? নিরক্ষর মানুষদেরকে। দা ইলিটারেট পিপল, নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে। এটা কমা চিহ্ন দিলাম। আচ্ছা, এখন আমার কাজ হলো এই বাক্যের প্রধান অংশটুকু নিয়ে কাজ করা। তো প্রধান অংশ নিয়ে কাজ করতে গেলে আমরা মূলত অভ্যস্ত, আগে সাবজেক্ট নেই, তারপর ভার্ব নেই, তারপর অবজেক্ট নেই, তাই না? কিন্তু এখানে তো সাবজেক্ট নাই। যখন দেখবেন সাবজেক্ট নেই, আপনি বুঝে নেবেন সেটা প্যাসিভ ভয়েস। সাবজেক্ট নেই, ভার্বের আগে অবজেক্ট আছে, মানে ওটা প্যাসিভ ভয়েস হবে। তার মানে এটা প্যাসিভ ভয়েস। তাহলে কোন টেন্স দেখার বিষয়? এখানে বলছে নৈশ বিদ্যালয় চালু করা হয়, ক্রিয়া শেষে অন্তস্থ অ আছে। আমরা একটু আগে পড়ে আসলাম, ক্রিয়া শেষে অন্তস্থ অ বা দন্ত ন থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এন্ড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস যদি হয় তাহলে স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে আগে অবজেক্ট লাগে, তারপরে বি ভার্ব হিসেবে am is are লাগে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগে। তো আমার তো এটা প্যাসিভ ভয়েস, রাইট? তাহলে আগে অবজেক্ট লাগবে। তাহলে আমার অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে নৈশ বিদ্যালয়, ইভিনিং স্কুলস অথবা নাইট স্কুলস। এখন একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তা তো না, অনেক বিদ্যালয় হতে পারে এরকম। এই জন্য আমি নাইট স্কুলস লিখব। আমরা কি লিখলাম এতক্ষণ ধরে? বাক্যের অবজেক্ট লিখলাম। সাবজেক্ট কেন লিখলাম না? কারণ সাবজেক্ট আমার এখানে নেই, প্যাসিভ ভয়েস অবজেক্ট। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েসে অনুবাদ করতে গেলে প্রথমে অবজেক্ট নিতে হয়, অবজেক্টের পরে am is are নিতে হয়। এখন নাইট স্কুল যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে am is are এর মধ্যে কোনটা হবে? আর। তো আমি লিখলাম আর। এবার কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমার মূল ভার্বটা কি? চালু করা। চালু করার ইংলিশ কি? স্টার্ট অথবা লঞ্চ অথবা ইন্ট্রোডিউস। আপনি যা ইচ্ছা লিখেন, কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে বা সেট আপও লিখতে পারেন আপনি। তো আমি কি কি লিখতে পারি? স্টার্ট থেকে আমি লিখতে পারি স্টার্টেড, অথবা আমি লিখতে পারি সেট আপ, অথবা আমি লিখতে পারি ইন্ট্রোডিউসড। আপনার সব লেখার সুযোগ আছে, চালু করা গেলেই হলো। আচ্ছা, এখন সাবজেক্ট ছিল না তাই সাবজেক্ট নেইনি, অবজেক্ট নিয়েছি, বি ভার্ব নিয়েছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়েছি। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই এখন আমি কি নিব? আমার তো সাবজেক্ট নাই। ওকে, তোমার টার্গেট হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটাকে আগে অনুবাদ করে ফেলা। আমরা কিন্তু করে ফেলছি, সাবজেক্ট নাই তাই আমরা নেই নাই। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের কাজ যখন তোমার শেষ হয়ে যাবে, তারপর তোমাকে দেখতে হবে বাক্যে আর কি বাকি রইল। এই যে এই অংশটুকু বাকি রয়েছে, বাকি যে অংশটুকুই রইবে ওইটা অ্যাডভার্ব অফ ম্যানার নাকি প্লেস নাকি টাইম এরকম পেইড নেওয়ার দরকার নেই। তোমার কাজ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে বাকি যে অংশটুকু থাকবে সেটাকে তুমি জাস্ট পেছন দিক থেকে অনুবাদ করে দিবা। কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে অঞ্চলগুলোতে একটা স্থানকে বোঝাচ্ছে, স্থান বা সময়ের পূর্বে একটা প্রেপোজিশন বসাতে হয়। কি বলেছি? টাইম এবং প্লেসের পূর্বে কোনো না কোনো একটা প্রেপোজিশন বসাতে হয়। তাহলে আমি লিখব ইন দা রুরাল এরিয়াস অথবা রিজিয়নস অব বাংলাদেশ। দেখো কি সুন্দর একটা বাক্য কিন্তু হয়ে গেল যে টু এডুকেট দ্য ইলিটারেট পিপল, নাইট স্কুলস আর স্টার্টেড বা সেট আপ বা ইন্ট্রোডিউসড ইন দ্য রুরাল এরিয়াস অব বাংলাদেশ। যে নৈশ মানে অশিক্ষিত মানুষদেরকে, নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে বাংলাদেশের পল্লী অঞ্চলগুলোতে নৈশ বিদ্যালয় চালু করা হয়। চমৎকারভাবে কিন্তু আমরা এটাকে ট্রান্সলেট করে ফেললাম। তার মানে একটু আগে
আমরা যে বাক্যটা অনুবাদ করেছি সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল কিন্তু অ্যাক্টিভ ভয়েসে। এখন যে বাক্যটাকে অনুবাদ করলাম এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু কি ভয়েস? পেসিভ ভয়েস। তো আমার বিশ্বাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন্দ্রিক অনুবাদগুলো আপনারা কিন্তু বুঝে গেছেন। যে কথাটা বলছিলাম, এই যে আমি শুরুতে যে অতিরিক্ত অংশটুকু লিখেছিলাম, হ্যাঁ, এটাকে আমি চাইলে বাক্যের শেষেও রাখতে পারতাম, এখানেও রাখতে পারতাম। আমি লিখতে পারতাম নাইট স্কুলস আর স্টার্টেড ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ টু এডুকেট দ্য ইলিটারেট পিপল। তখন আর কমা চিহ্নটা ব্যবহার করতে হতো না। এখন একটা সময় এসেছে জানার যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো আমরা চিনলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যে অংশগুলো থাকে এগুলোর নাম কি? হ্যাঁ, এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়ালস। কোন অ্যাডভার্বিয়াল? আমাদের নিশ্চয় মনে আছে একটা বাক্যের ভার্বকে যদি আমরা প্রশ্ন করি আমরা সব কিছু খুঁজে পাই। একটা বাক্যের ভার্বকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর হিসেবে আমরা সাবজেক্ট পাই। যদি ভার্বটাকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর হিসেবে আমরা অবজেক্ট পাই। যদি ভার্বটাকে আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা উত্তর হিসেবে অ্যাডভার্ব অফ ম্যানার পাই। যদি ভার্বটাকে আমরা কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর হিসেবে অ্যাডভার্ব অফ প্লেস পাই। যদি ভার্বটাকে আমরা কখন দ্বারা প্রশ্ন করি উত্তর হিসেবে আমরা অ্যাডভার্ব অফ টাইম পাই। যদি ভার্বটাকে আমরা কেন দিয়ে প্রশ্ন করি উত্তর হিসেবে অ্যাডভার্ব অফ রিজন পাই। তাহলে এখন প্রশ্নটা হতে পারে যে আমার একটা বাক্য সাজানোর সিকোয়েন্সটা কি, তাই না? সিকোয়েন্সটা কি? হ্যাঁ, সেই সিকোয়েন্সটাই আমি এখন বুঝাবো। সিকোয়েন্সটা হলো তোমাকে প্রথমে সাবজেক্ট নিতে হবে, এরপর ভার্ব, এরপর অবজেক্ট, তারপর বাক্যের বাকি অংশগুলো। প্রথমে ম্যানার, তারপর প্লেস, এরপর টাইম, এরপর রিজন। তবে এটা কোনো সাংবিধানিক নিয়ম না, তুমি চাইলে একটা আপোষ করতে পারো। কি ধরনের আপোষ? তোমার যদি মনে হয় যে বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও এরকম ম্যানার, প্লেস, টাইম, রিজন চারটা অতিরিক্ত অংশ আছে, তুমি যেটা করতে পারো দুইটা অতিরিক্ত অংশকে আগে নিয়ে আসতে পারো। মানে ম্যানার আর প্লেসকে আগে লিখতে পারো, তারপর একটা কমা চিহ্ন দিয়ে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিতে পারো। এরপরে তুমি বাকি দুইটা অতিরিক্ত অংশ টাইম আর রিজন নিতে পারো। আবার তুমি চাইলে এমনও করতে পারো যে না, আমি টাইম আর রিজনকে আগে নিব, তারপরে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে ম্যানার আর প্লেসকে আমি পরে নিব, সেটাও হইতে পারে। আসলে কাকে আগে নিব আর কাকে পরে নিব এর কোনো নিয়ম নাই, তোমার যেটা মানানসই হয়। তবে যদি তোমার জন্য এগুলো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে সহজ উপায় হচ্ছে যে অংশটাকে আগে নেওয়া আছে তুমি সেটাকে প্রিন্সিপাল ক্লোজের আগেই রাখবা। যেমন এটা কিন্তু অ্যাডভার্ব অফ রিজন। কেন? আমি যদি প্রশ্ন করি যে কেন চালু করা হয়েছে, উত্তর আসে নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে, এটা হলো অ্যাডভার্ব অফ রিজন। আর কোথায় চালু করা হয়েছে? বাংলাদেশের পল্লী অঞ্চলগুলোতে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে এই বাক্যের এই দুইটা হচ্ছে বাড়তি অংশ। তাহলে এই বাক্যের আসল অংশ প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এইটুকু, নৈশ বিদ্যালয়ে চালু করা হয়, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা কি করতে পারতাম? আমরা যেটা করতে পারছি, আমরা প্রথমে রিজনটাকে নিয়েছি, তারপর আমরা প্রিন্সিপাল ক্লোজটাকে ট্রান্সলেট করেছি, এরপর শেষে আমরা প্লেসকে নিয়েছি। এটা ব্যালেন্স আছে না?
একটা অতিরিক্ত অংশ দেখো প্রিন্সিপালের আগে রাখছি, একটা অতিরিক্ত অংশকে প্রিন্সিপালের পরে রাখছি। তোমরা চাইলে এটাকে উল্টাও করতে পারো, তুমি আগে প্লেস লিখতে পারো, তারপর প্রিন্সিপাল ক্লোজ, শেষে রিজন দিতে পারো। আবার তোমার মেজাজ খারাপ হয়ে গেলে তুমি প্রথমেই প্রিন্সিপাল ক্লোজ লিখে এরপর যা আছে সব তুমি লিখে দিতে পারো, প্রথমে প্লেস নিতে পারো, তারপর রিজন নিতে পারো। It depends on you, on your strategy, on your writing style. এটা আমার মতো কোচিং এর কোনো টিচার কিংবা কোনো বইয়ের লেখক তোমাকে ফিক্সড করে দিতে পারে না যে তুমি কোনটা আগে নিবা আর কোনটা পরে নিবা। রাইটিং কমপ্লিটলি আর্ট, অ্যান আর্ট। আর এই শিল্প ধরে রাখার জন্য তোমার নিজের ইচ্ছা প্রয়োগ করতে হবে, তোমাকে বুঝতে হবে কোনটা কোথায় দিলে ভালো শোনায়, কোনটা কোথায় দিলে খারাপ দেখায়, এটা তোমাকে বুঝতে হবে, এটা কেউ শেখাই দিবে না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার চলো, আজকে ক্লাস চলবে কিন্তু আরো লম্বা সময় ধরে, আমরা এবার পরের বাক্যে যাব। এবার দেখো কি বলছে, টেকসই ব্যবহারের জন্য কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। সো এইখানে যে বাক্যটা আছে, চলো আমরা এই বাক্যের প্রিন্সিপাল ক্লোজটা খুঁজে বের করি। এই বাক্যের প্রিন্সিপাল ক্লোজটা হলো কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। কেমন করে বুঝলাম এটা প্রিন্সিপাল ক্লোজ? কারণ আমি দেখলাম এই অংশটুকুকে যদি আমি সেপারেট করি, আলাদা করি, তাহলে একটা পরিপূর্ণ বাক্য, একটা অর্থপূর্ণ বাক্য সৃষ্টি হয়। তো বাক্যের যে অংশটুকুকে সেপারেট করলে একটা অর্থপূর্ণ বা একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হবে, সেটাই হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লোজ। তার মানে এটা প্রিন্সিপাল ক্লোজ। দেখো এই অংশটুকু কিন্তু একটা ইনকমপ্লিট অর্থ প্রকাশ করে। আমি যদি শুধু বলি টেকসই ব্যবহারের জন্য, আর কিছু বললাম না, এটা কিন্তু অর্থপূর্ণ হলো না। তার মানে এটা প্রিন্সিপাল ক্লোজ না, এটা একটা ফ্রেজ। এখন প্রশ্ন করতে পারো এটার নাম কি? তাহলে প্রশ্ন করো ক্রিয়াকে যে কেন তৈরি করা হয়, উত্তর কি আসে? টেকসই ব্যবহারের জন্য। তার মানে এটা রিজন। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমার পালা হচ্ছে টেন্স সিলেকশন করা। কোন টেন্স? তোমরা দেখো এখানে ক্রিয়ার শেষে কিন্তু অন্তস্থ অ আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাছাড়া ঘটনা সত্য, যা ঘটনা সত্য সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রথম কাজ হলো আমার টেন্স সিলেকশন করা। ওকে, এবার আমার দ্বিতীয় কাজটা হলো অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা আমাকে বোঝা। তো দেখো তুমি যদি নিজে নিজে ভাবো একটু, আসবাবপত্র কি আপনা আপনি তৈরি হয়? একদমই না, কারো দ্বারা তৈরি করা হয়। তার মানে এটা প্যাসিভ ভয়েস। এছাড়াও তুমি যদি চিন্তা করো যে আমি ভার্বকে প্রশ্ন করব যে কি তৈরি করা হয়, এটা তো ভার্ব, কি তৈরি করা হয়? উত্তর হলো আসবাবপত্র তৈরি করা হয়। তার মানে এটা অবজেক্ট। এবার তুমি প্রশ্ন করো কে তৈরি করে? উত্তর কিন্তু নেই, মানে সাবজেক্ট নাই। when subject is absent it is passive voice normally। তাহলে সমস্যা নাই, আমরা তো প্যাসিভের স্ট্রাকচার জানি। তাহলে আমার উপায় কিন্তু দুইটা, মনে আছে তো? আমি আগে প্রিন্সিপাল ক্লোজ টু করে ইংলিশ করব, তারপর আমি এক্সটেনশন লিখব। অথবা তোমরা চাইলে আগেই এক্সটেনশন দিতে পারো, তারপর প্রিন্সিপাল ক্লোজ। এখন কোনটা করলে ভালো হয় সেটা যদি তুমি বুঝতে হিমশিম খাও, সেক্ষেত্রে আমি কি বলে দিছিলাম যে বাংলা বাক্য যেভাবে আছে তুমি অনুবাদটা সেভাবেই করবা। বাংলা বাক্যে প্রিন্সিপাল ক্লোজ কি আগে আছে? না, আগে অতিরিক্ত অংশ বা রিজনটাকে দেওয়া আছে। তাহলে আমরাও রিজনটা আগে লিখি। তাহলে একদম পেছনের শব্দটা কি? পেছন দিতে লিখতে হবে জন্য, ফর। এবার টেকসই ব্যবহার, টেকসই কি? সাস্টেইনেবল, অথবা লং টাইম লিখতে পারো, সাস্টেইনেবল ব্যবহার। তাহলে কি হবে? ইউজেস, ব্যবহার। একটা কমা চিহ্ন দিতে হবে। কেন? কারণ তুমি যখনই প্রিন্সিপাল ক্লোজকে আগে নিবা তখনই তোমাকে একটা কমা চিহ্ন দিতে হবে। আচ্ছা সরি, অতিরিক্ত অংশকে আগে আনলে তোমাকে একটা কমা চিহ্ন দিয়ে প্রিন্সিপাল ক্লোজ লিখতে হবে। এখন আমার প্রিন্সিপাল ক্লোজ কি আছে? কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়, এটা প্যাসিভ ভয়েস। তাহলে আগে আমার কি লাগবে? অবজেক্ট লাগবে। তো অবজেক্ট এখানে কোনটা? আসবাবপত্র। এর ইংলিশ কি? ফার্নিচার। তো আমি লিখে দিলাম ফার্নিচার। তো ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাবে না। সুতরাং ফার্নিচারস না,
হবে কি বলো, ফার্নিচার, আসবাবপত্র। এবার প্যাসিভ ভয়েস করতে গেলে তোমরা তো জানোই, প্রেজেন্ট ডেফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের পরে বি ভার্ব হিসেবে অ্যামিজার নিতে হয়, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হয়। তাহলে আমি ফার্নিচারের পর অ্যামিজারে কি দিব, অবশ্যই আমি ইজ দিব যেহেতু সিঙ্গুলার। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তৈরি করার ইংলিশ কি, মেক। তাহলে মেকের পাস্ট পার্টিসিপল কি হবে, মেড। ফার্নিচার ইজ মেড, আসবাবপত্র তৈরি করা হয়। তাহলে তোমার টার্গেট কি, সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আগে অনুবাদ করা। তো আমার যেহেতু সাবজেক্ট নেই, তাহলে আমি ভার্বও নিয়েছি, অবজেক্টও নিচ্ছি, তার মানে এই তিনটার পর্ব আমার শেষ। এখন বাকি যে অংশটুকু থাকে তাকে আমরা পেছন দিক থেকে অনুবাদ করব। এখন পেছনের শব্দটা কি, দিয়ে। নর্মালি দিয়ের ইংলিশ কি লেখার কথা, উইথ। ধরো আমি উইথে লিখলাম। এবার কাঠ, কাঠের ইংলিশ কি হবে, উড। হয়ে গেছে। কিন্তু জাস্ট গ্রামেটিক্যালি বাক্যটাকে কারেক্ট করার জন্য এখানে প্রেপোজিশনটাকে বদলাতে হবে। কারণ তাই তো তোমরা সেই ছোট্টবেলা থেকে জানো যে কোনো উপাদান দ্বারা যখন আমরা কিছু তৈরি করি, তৈরি করার পর যদি দেখো যে উপাদানের বৈশিষ্ট্য আগে যেমন ছিল এখনো তেমনই আছে, উপাদানের বৈশিষ্ট্য কোনো চেঞ্জ হয়নি। যেমন ফার্নিচার তৈরি হয়ে গেলে কাঠ ওই কাঠই থেকে যায়, কাঠ কিন্তু লোহা হয়ে যায় না। সো উপাদান যদি ট্রান্সফর্ম না হয়, বৈশিষ্ট্য পরিবর্তন না করে, সেক্ষেত্রে আমরা মেড অফ দিই। আর যদি উপাদানের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়, ধরো এমন তুমি কাঠ দিয়ে আসবাবপত্র বানাইছো, বানানোর পরে কাঠ হয়ে গেছে লোহা, যদি এরকম পরিবর্তন হয় তাহলে মেড ফ্রম হয়। সো এখানে উইথ নো অফ। তাহলে আমাদের পুরো বাক্যটা কি হলো, ফর সাস্টেইনেবল ইউজেস ফার্নিচার ইজ মেড অফ উড। আমরা এই বাক্যটা এভাবেও বলতে পারতাম, ফার্নিচার ইজ মেড অফ উড ফর সাস্টেইনেবল ইউজেস, মানে এই অংশটাকে আমরা বাক্যের শেষেও দিতে পারতাম। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কে কতটুকু বুঝতেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি পরে দেখে নিব কে কতটুকু বুঝতেছো না বুঝতেছো, আমাকে এটা জানাতে হবে। আচ্ছা, সত্যি বলতে আসলে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এটা শেখা কঠিন কিছু না, ট্রান্সলেশন শেখা কঠিন কিছু না। তাহলে মানুষ পারে না কেন? অনেকেই আসলে না পারার জন্য ও মেধাবী না, বিষয়টা মোটেও এরকম না। না পারার একটা কারণ হলো ওর ধৈর্য নাই। ধৈর্য একটা বড় ফ্যাক্টর। একটা স্টুডেন্ট যত দুর্বল হোক না কেন, তাকে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এ মানে যোগ্য করে গড়ে তোলা সম্ভব। শুধু একটাই জিনিস দরকার, তার ধৈর্য শক্তি লাগবে। এই ধৈর্যটা সবার থাকে না বলে সবাই ভালো করতে পারে না। বুঝতে পারছি? তাহলে আমরা আজকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অনুবাদ শিখলাম। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এরপরে আসি আমরা এখন যদি আমি কয়েকটা HW বা হোমওয়ার্ক দেই। কিরকম হোমওয়ার্ক? যে তোমাদের এখন কাজ হবে 10টি অ্যাক্টিভ ভয়েস আর 10টি প্যাসিভ ভয়েস তোমাদেরকে নিজে নিজে রেডি করতে হবে। কিরকম ভাবে? ধরো প্রথমে তুমি একটা বাক্য লিখবা, এটার মধ্যে তুমি একটা বাক্য লিখতে পারো যে ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের জন্য হ্যাঁ ধৈর্য একটি বড় গুণ। এরকম তুমি একটা বাক্য লিখলা নিজে নিজে, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে হবে। এটাকে তুমি ইংলিশ করে ফেলবা। এরকম করে 10টা অ্যাক্টিভ ভয়েস আর 10টা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস তো বুঝতেই পারছো কিরকম ভাবে প্যাসিভ ভয়েস। আমি যদি বলি যে উৎপাদন বাড়ানোর জন্য কৃষকরা জমিতে সার ব্যবহার করে। দেখো
এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। কেন? কারণ এখানে সাবজেক্ট আছে, কে? কৃষকরা। বাট তুমি যদি প্যাসিভ লিখতে চাও তাহলে তোমাকে এই বাক্যটা লিখতে হবে, উৎপাদন বাড়ানোর জন্য জমিতে সার ব্যবহার করা হয়। তাহলে প্যাসিভ হয়ে গেল। এইভাবে প্রথমে বাংলা বাক্যটা লিখতে হবে, তারপর নিচে ইংলিশটা লিখতে হবে। এরকম করে আমি চাই 10টা অ্যাক্টিভ ভয়েস আর 10টা প্যাসিভ ভয়েস তোমাদেরকে রেডি করতে হবে। এই যে হোমওয়ার্কটা দিলাম, তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে আসো, তোমার কি মনে হয় সবাই হোমওয়ার্কটা করবে? একদমই না, সবাই করবে না। যদি আমরা পার্সেন্টেজে হিসাব করি তাহলে 3 থেকে 4% স্টুডেন্ট করতে পারে, বাকি 97 বা 96 জন স্টুডেন্ট হোমওয়ার্কটা করবে না। পরীক্ষার হলেও এরকম 97-96% স্টুডেন্টরাই পরীক্ষায় ডাব্বু মারে, ফেল করে, রেজাল্ট খারাপ করে। একটাই কারণ, ও ইংলিশে লিখতে পারে না। ওরে গুলি করলেও ইংলিশে লিখতে পারে না। সুতরাং যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয়, তোমার জন্য কোনো টেনশন নাই যদি তুমি পরিশ্রমী হও। পরিশ্রমীদের জন্য আল্লাহ একটা রিজিক ব্যবস্থা করে রাখেনি সবসময়, তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাহলে আজ আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনাটুকু করলাম। আমাদের আগামী ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা আবারও আলোচনা করব। তো আজকের আলোচনাটুকু এ পর্যন্তই। সবার জন্য থাকলো, সবার জন্য শুভকামনা রইল। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য যেভাবে ভর্তি হয়েছো সেভাবে নক দিও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে হোমওয়ার্ক সাবমিট করা যায়। ঠিক আছে? সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।